আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত 1 জন এবং আহত 15 জন। এরপর জানিয়ে দিব, নিউ ইয়র্কে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠক। বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে জানা গেল, মিডিয়াতে কেন কম আসছেন আসিফ নজরুল। সোশ্যাল মিডিয়াতে কম আসার কারণ জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভ এসে সব তথ্য জানিয়েছেন তিনি। আসিফ নজরুল বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। কী কারণে আমি কম আসি, এসব বিষয় তিনি স্পষ্ট করেছেন। জানিয়ে দিব, ভোলায় 6.5 লক্ষ কোটি টাকার গ্যাসের সন্ধান। ভোলায় 5.109 ট্রিলিয়ন ঘনফুট টিসিএস উত্তোলনযোগ্য গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে। ভোলার শাহবাজপুর এবং ইলিশায় 2.423 টিসিএফ এবং চরফেশনে 2.686 টিসিএফ মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর বাজার মূল্য প্রায় 6.5 লক্ষ কোটি টাকা। এদিকে দৌলতপুরের সীমান্তে 200 একর জমি ফিরিয়ে দিচ্ছে ভারত। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনের কারণে ভারতের কাছ থেকে হারানো প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশি মালিকেরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, পদত্যাগ চাইলে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা। 2009 সালে মাত্র 5 মাস দায়িত্ব পালন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমেদ সোহেল তিনি পদত্যাগ করেছিলেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে তিনি নিজের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সোহেল তাজ বলেন, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম। আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব পেতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু আমার সঙ্গে, দেশের সঙ্গে এবং দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতিতে না আসতে পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছেন। আমি যখন বিডিআর বিদ্রোহ সহ বিভিন্ন আমার উপর জুলুম নির্যাতন ইত্যাদি হয়েছিল, আমি পদত্যাগপত্র জমা দিতে গিয়েছিলাম, কিন্তু তখন প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা আমাকে গান শুনিয়েছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিলে ঘিরে সংঘর্ষে নিহত 1, আহত 15। কিশোরগঞ্জের কুলিয়াচরে পবিত্র ঈদে মিলাদুন্নবী মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়েছে। সোমবার 16 সেপ্টেম্বর দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও 15 জন। নিহত ব্যক্তির নাম মীর আরিফ মিলন, বয়স 50। তিনি উপজেলার 6 সুতি ইউনিয়নের মীরবাড়ি বাসিন্দা। নিহত মিলন আলেম ওলামা পরিষদের একজন সদস্য। জানা গেছে, সোমবার 16 সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার 6 সুতি ইউনিয়নের পবিত্র ঈদে মিলাদুন্নবী মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত আলেম ওলামা পরিষদের সদস্য মীর আরিফ মিলনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিলন 6 সুতি মীরবাড়ি বাসিন্দা। এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরও 15 জন। বর্তমান 6 সুতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
নিউ ইয়র্কে হতে পারে ডক্টর ইউনূস এবং শেহবাজ শরীফের বৈঠক। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে নীরবে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান। এরই মধ্যে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেছেন, ফোনালাপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এবার এই সম্পর্ক জোরদারের প্রচেষ্টা আরও গতি আনতে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের এক ফাঁকে বৈঠক করতে পারেন দুই দেশের নেতারা। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিউবেনের খবরে বলা হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের দ্বার খুলে গেছে। কেননা শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করাটা ছিল পাকিস্তানি কূটনৈতিকদের জন্য কঠিন কাজ। তবে গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনৈতিক এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এই যোগাযোগের সম্পর্কের বরফ গলানোর আশা পুনরুজ্জীবিত করেছে। এবার এমন পরিস্থিতিতে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাদের মধ্যে একটি বৈঠক হয়েছে, যেখানে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রক্রিয়া পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। এবার যুক্তরাষ্ট্রে দুই দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ এবং তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছে তারা। জানা গেল মিডিয়াতে কেন কম আসছেন আসিফ নজরুল। সোশ্যাল মিডিয়াতে কম আসার কারণ জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজেই। সোমবার 16 সেপ্টেম্বর বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে এসব তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। এমনকি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলছেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তা আমার মাথায় নেই। আমি মনে করি এ ধরনের তথ্য গুজব, গুঞ্জন এবং আজগুবি তথ্য ছাড়া যারা ছড়াচ্ছেন তারা জুলাই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি করেছেন সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্য হাসিল করছেন। আইন উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেন, এসব কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি, তবে এটা ঠিক যে আমি মিডিয়াতে কম আসছি, কারণ আমার কাজের পরিধি অনেক বেড়েছে। এসব কাজ করতে গিয়ে মিডিয়াতে একটু কম আসা হচ্ছে, তবে অল্প দিনের মধ্যেই আমি আবার মিডিয়াতে এসে আগের মতোই সক্রিয় হব ইনশাল্লাহ। ভোলায় 6.5 লক্ষ কোটি টাকার গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ভোলায় 5.109 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের সন্ধান পাওয়া গেছে। শাহবাজপুর এবং ইলিশায় 2.423 টিসিএফ বা ট্রিলিয়ন এবং চরফেশনে 2.686 টিসিএফ ট্রিলিয়ন মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর বাজার মূল্য 6.5 লক্ষ কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, 1 টিসিএফ গ্যাস দিয়ে দেশের 1 বছরের চাহিদা পূরণ করা সম্ভব। সেই হিসেবে মজুদ এই গ্যাস দিয়ে বাংলাদেশে অন্তত 5 বছর চলবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ও রাশিয়া জ্বালানি জায়ান্ট গ্যাসপ্রমের যৌথ গবেষণায় গ্যাস মজুদের এসব তথ্য পাওয়া গেছে। গবেষণাটি 2020 সালে শুরু করে চলতি বছরের জুনে শেষ হয়। সম্প্রতি জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা এবং বাপেক্স গবেষণা প্রতিবেদনে জমা দেওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশের বর্তমান বিদেশ থেকে এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করা হচ্ছে। খোলা বাজারে প্রতি বিটিইউ এলএনজির দাম 10.46 মার্কিন ডলার। সেই হিসেবে 5.109 ট্রিলিয়ন গ্যাসের মূল্য দাঁড়ায় 6,50,000 কোটি টাকা। দৌলতপুরের সীমান্তে 200 একর জমি ফিরিয়ে দিচ্ছে ভারত। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশি মালিকেরা। রোববার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে। তবে শেখ হাসিনার সরকারের আমলে এসব আলোচনা তো দূরের কথা, বাংলাদেশের বিজিবি সদস্যরা মুখ খুলতেও সাহস পেতেন না। নিয়মিত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য
নিশ্চিত করেছে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পিএসসি মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেছেন, বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবাদমান জমিগুলো ভারতের সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা ৪০পাড়া এলাকায় অবস্থিত। স্থানীয়রা জানিয়েছে, ৪০পাড়া বর্ডার আউট পোস্টের বিওপি পিলার ১৫৭ পিএমপি থেকে ৮৫/১০ এস এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা পিলার পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায়। তখনই এই জমিগুলো ভারতে ঢুকে যায়। তবে দীর্ঘদিন ভারত অবৈধভাবে এই জমিগুলো তাদের কবজায় রেখেছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই জমি নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে আলাপ আলোচনা হয়েছে। সর্বশেষ তারা আনুমানিক ২০০ একর জমি ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশকে।